ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহজিব রায়। পর্ব 87, পার্ট 1। দীর্ঘ 4 ঘন্টা পর মিটিং শেষ পর্যায়ে রেখেই বাইরে বেরিয়ে এলো প্রণয়। সাদমান সিকদার যেতে বারণ করেছিলেন, বারবার চোখ রাঙানি দিচ্ছিলেন, তবুও বাবার দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় প্রণয়। তার আর কিছুতেই ধৈর্য কুলাচ্ছিল না। মনটা তো পড়ে আছে কেবিনে। সে তড়িঘড়ি ছুটে এলো নিজের কেবিনের দিকে। এতক্ষণ ওইখানে কিভাবে মন বসিয়েছে সেটা কেবল সেই জানে। এমনিতেই অজানা কারণে অশান্ত হয়ে আছে মস্তিষ্ক। প্রচণ্ড তৃষ্ণায় তপ্ত দুপুরের ন্যায় খাকা করছে বুকটা। এক্ষুনি মেঘটাকে বুকে চেপে ধরে অস্থির হৃদয়কে একটু স্বস্তি দেওয়া প্রয়োজন। না ধরা অন্ত প্রাণের শান্তি মিলবে না। প্রণয় অধৈর্য হয়ে কেবিনে প্রবেশ করতেই অবাক হয়ে গেল। তৃষ্ণান্ত চোখ দুটো চাতকে নাই খুঁজল সেই সুখ পাখিকে, যাকে সে রেখে গিয়েছিল। কিন্তু প্রণয়ের বুকের নাই সেই রুমটাও খাখা করছে। সেই নিষ্ঠুর মানবী কোথাও নেই। প্রণয়ের চোখ দুটো তবুও খুঁজল তাকে। টেবিলের ওপর চারদিকে চিপস, চকলেটের প্যাকেট ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সেই খরগোশের বাচ্চাটা কোথায়? প্রণয় অধৈর্য চিত্তে তপ্ত নিঃশ্বাস ফেলে হাঁক ছাড়ল। অতি আদরে কণ্ঠে ডাকল, জান, রক্তজবা পাখি, আমার আল্লাহ দিব, তুমি কোথায়? কিন্তু কোনো সাড়া এলো না। প্রণয়ের উন্মুক্ত সমগ্র সত্তা উত্তাল হয়ে উঠল প্রিয়তমার সান্নিধ্য লাভের তৃষ্ণায়। হাঁসফাঁস করল প্রণয়। ওয়াশরুমে দেখল, কিন্তু সেখানেও কেউ নেই। কোথাও যখন খুঁজে পেল না, তখন রাগ হলো প্রণয়ের। অভিমানে বুকটা ভারী হলো। বেয়াদব মেয়েটা তাকে না বলেই চলে গেছে। বুকের ভেতর জ্বলতে থাকা এতক্ষণের চাপা উত্তেজনা ধপ করেই নিভে গেল। শরীর ভেঙে পড়ল ক্লান্তিতে। প্রণয় এগিয়ে গিয়ে গা এলিয়ে দিল চেয়ারে। চোখ বুঝতেই মনে পড়ে গেল তখনকার কথা। অজান্তে এই ঠোঁটে হাসি ফুটে উঠল। মুহূর্তে অভিমানের কালো মেঘ দূর হয়ে গেল মন থেকে। প্রণয় চোখ মেলে সোজা হয়ে বসল। ভীষণ রকম তাড়না অনুভব করলো প্রিয়সীর আহ্লাদি কণ্ঠটা শোনার জন্য। ক্রেভিং সামলাতে পারল না প্রণয়। পকেট হাতড়ে সাইলেন্ট মোডে থাকা ফোনটা বের করলো। ফোন দেওয়ার উদ্দেশ্যে পাওয়ার বাটনে প্রেস করতেই মুখের উজ্জ্বলতা গায়েব হয়ে গেল এক নিমিষে। 2 ক্রয়ের সম্মিধনে আড়াআড়িভাবে ভাঁজ পড়ল। স্ক্রিনের ওপর জ্বলজ্বল করছে 535টা ফোন আর 999+ মেসেজ। কল মেসেজ প্রেরণকারী নাম্বারটা দেখে অজানা আশঙ্কায় বুক কাঁপল প্রণয়ের। হৃদস্পন্দনে রক্ত চলাচল থমকে গেল যেন কিছুক্ষণের জন্য। আর সেই সিক্রেট ইনফরমারের কল মেসেজ, যাকে সে রেখেছে 24 আওয়ার্স তার প্রিয়তমার ওপর নজরদারি করার জন্য। লোকটা প্রতিনিয়ত 24 ঘন্টায় প্রিয়তাকে স্টক করে। প্রণয় থাকুক না থাকুক, প্রিয়তা যখনই বাড়ির বাইরে হয়, এই লোকটা তার ছায়া হয়ে যায় সঙ্গী হিসেবে। সেই লোকটা প্রিয়তমাকে প্রণয় স্ত্রী হিসেবেই জানে। প্রণয় লোকটাকে নিজের পরিচয় দিয়েছে বিজনেসম্যান আবরার শিকদার প্রণয় বলে, কারণ সে প্রিয়তার সাথে অন্ধকার জগতের কাউকেই জড়াতে চায় না। সে চায় না ওই দুনিয়ার কেউ জানুক যে প্রিয়তা তার জন্য কি। প্রণয়ের ভাবনার মধ্যেই আবারও হোম স্ক্রিনে জ্বলে উঠল। হাতের আঙ্গুলের হালকা কাঁপন ধরল প্রণয়ের। তবে সময় নষ্ট না করে ঝটপট ফোনটা রিসিভ করলো। সাথে সাথে ওপাশ থেকে শোনা গেল লোকটার উদ্বিগ্ন কণ্ঠস্বর। লোকটা কাঁপতে কাঁপতে ভীষণ উত্তেজিত হয়ে বলল, স্যার, আপনি এতক্ষণও ফোন ধরলেন না কেন? সর্বনাশ হয়ে গেছে। লোকটার কণ্ঠের অস্বাভাবিকতায় অস্থিরতা দেখে গলা শুকিয়ে গেল প্রণয়ের। অন্তরে কাঁপন ধরল। সে সোজা প্রশ্ন করল, কি হয়েছে? এইভাবে কাঁপছো কেন? কথা না পেঁচিয়ে সোজা করে বলো। তবু উত্তেজনা দমাতে পারল না লোকটা। ফের একইভাবে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আপনার স্ত্রী 3-4 ঘন্টা আগে উদয় সরণির নিচ থেকে কারা যেন তাকে তুলে নিয়ে গেছে। আমার তো এক পা নেই, আমি কিছুই করতে পারিনি স্যার। আমি লোকগুলোকে চিনতেও পারিনি। লোকটার কথা কানে পৌঁছাতেই হাত থেকে ফোনটা ছিটকে পড়ল প্রণয়ের। হাত পা কেঁপিয়ে উঠল ভূমিকম্পের ন্যায়। মনে হলো ধারালো নখ দ্বারা তার নরম কলিজাটা চিপে ধরে রেখেছে কেউ। লোকটা ওপাশ থেকে হ্যালো হ্যালোই করছে।
হাত পা সহ সমগ্র শরীর কাঁপতে শুরু করছে প্রণয়ের। নিজের নার্ভের ওপর থেকে নিজের নিয়ন্ত্রণ উঠে যাচ্ছে তার। চোখের সামনে সব কিছু ঘোলা হয়ে আসছে। প্রাণীকুল যেমন অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ে, নিঃশ্বাস নেওয়ার তাড়নায় ছটফট করতে থাকে, প্রণয়েরও ঠিক তেমনই হচ্ছে। মনে হচ্ছে তার প্রাণশক্তি শুষে নিয়েছে কেউ ধীরে ধীরে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে প্রণয়ের। অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট উঠে যায়। অস্বাভাবিক রকম ছটফট করতে করতে একসময় সেন্স হারিয়ে ফেলল প্রণয়ের কণ্ঠে ধ্বনিত বিকট চিৎকারে কাঁপছে পুরো শিকদার বাড়ি। তার এক একটা হুঙ্কার ভীতি জাগিয়ে তুলছে বাড়ির সদস্য থেকে শুরু করে চাকর নকর সকলের সঙ্গে। তার ক্রোধানল যেন ভস্ম করে দিচ্ছে সব কিছু। রাগে কাঁপতে কাঁপতে ড্রেসিং রুমের একটি টেবিলে মাথার ওপর থেকে তুলে আছাড় মারল প্রণয়। কাচের আসবাবটা ছিটকে পড়ল তনুশ্রী বেগমের পায়ের কাছে। সাথে সাথে বিকট শব্দ তুলে ঝনঝন করে ভেঙে গুড়িয়ে পড়ল সেটা। কাচের কয়েকটা টুকরো ছিটকে গিয়ে গেঁথে গেল অনুশ্রী বেগমের পায়ে। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠলেন তিনি। কিন্তু এতে কোনো হুঁশি নেই প্রণয়ের। সে খ্যাপাটে সিংহের ন্যায় পুরো বাড়ি লণ্ডভণ্ড করে দিচ্ছে। তার চোখ মুখের অবস্থা বিধ্বস্ত, ভয়ঙ্কর। দেখে থরথর করে কাঁপছে সবাই। শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে প্রাণ ভয়ে। এগিয়ে স্পর্শ করার সাহস পাচ্ছে না কেউ। পুরো ড্রয়িং রুম মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড করে দিয়েছে প্রণয়। প্রত্যেকটা ছোট বড় আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দিল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কাচের টুকরো। ভাঙচুর করার তীব্রতায় হাত কেটে থরথর করে পড়ছে অনেক রক্ত। অনেকগুলো কাজ প্রণয়ের পায়ে ঢুকে গেছে, কিন্তু তার থামার কোনোই নাম নেই। সময়ের সাথে সাথে পাগলামির সীমা ছড়িয়ে যাচ্ছে থরথর করে। পরিস্থিতি এমন যে সে আপন স্বজন কাউকে চিনতে পারছে না। যখন তখন মেরে ফেলবে যে কাউকে। প্রচণ্ড ক্রোধের সাথে পালা দিয়ে বাড়ছে তার চোখ মুখের রক্তিম আভা। ফর্সা মুখটা একদম লাল হয়ে গেছে হিংস্রতায়। দেখে মনে হচ্ছে তার মানবিকতার শেষ অস্তিত্বটুকুও ধসে পড়ে গেছে। ছেলের এমন রূপ দেখে মুখ চেপে কেঁদে উঠলেন অনুশ্রী বেগম। কাঁদতে কাঁদতে ছেলেকে অনুনয় করে বললেন, বাবা, বাবা, আব্বা আমার, তুই একটু শান্ত হ বাপ, মায়ের কথা শোন, এমন পাগলামি করিস না বাবা। প্রণয় শুনল না, কোনো কথাই তার কান দিয়ে যাচ্ছে না। সে সামনে থাকা সিঙ্গেল সোফায় লাথি দিয়ে সজোরে গর্জে উঠে বলল, আমার প্রাণের গায়ে এতটুকু আঁচ লাগলে আমি কাউকে বাঁচতে দেবো না, কাউকে না। আমি তো মরবই, তার আগে দুনিয়া চালিয়ে দেবো, শ্মশান বানিয়ে দেবো সব কিছু। তোদের মধ্যে কে আমার দুর্বলতায় হাত দিয়েছিস? আমি জানি তোদের মধ্যে কেউ কি করেছে। প্রাণের মায়া থাকলে ভালোই ভালো এক্ষুনি বলে ফেল। কথা দিচ্ছি মারবো না। আমার জানকে পেয়ে গেলে মাফ করে দেব। দাদান, একটু শান্ত হও। সাথে সাথে ঘাড় ঘুরিয়ে রক্তচক্ষু নিয়ে তাকালো প্রণয়। চোখ দেখে বাকিটুকু ঘিরে ফেলল রাজ। বুকের উষ্ণ রক্ত ছড়াৎ করে উঠল ভয়ে। অনুশ্রী বেগম শব্দ করে কেঁদে উঠলেন। যে ছেলেকে তিনি সবসময় ভুলিয়ে ভালিয়ে শান্ত রাখতে চান, ছেলের ভেতরের জানোয়ারটাকে লুকিয়ে রাখতে চান, সেই ছেলেটাকে এভাবে পাগল বানিয়ে দিল। আমার ছেলেটার সুখটা কেড়ে নিল। এখন তো আবার মৃত্যুর খেলা শুরু হবে। যদি আবার ছেলের কিছু হয়ে যায়, তার কল্পনা করতে পারছে না অনুশ্রী বেগম। বুকটা তার হাহাকার করছে ব্যথায়। নারী ছেঁড়া ধন। সন্তান যতই খারাপ হোক, মাকে কখনো পারে খারাপ বলতে? ছেলেটা তো সুখী ছিল, কত হাসি খুশি ছিল। কার নজর লাগলো? এই ধ্বংসলীলার বাড়ি ছোট বড় প্রত্যেকেই গুটিয়ে আছে। কারোর চোখ তুলে তাকানো সাহস নেই। অনন্য বেগম মেয়ের চিন্তায় কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন বারবার। প্রথম দেশের বাইরে সাজিদ শিকদার সিলেটে, সাদমান শিকদার এখনও বাড়ি ফেরেনি। প্রণয় এমন পাগলামিতে বাড়ির অনন্যা প্রিয়তার জন্য দুশ্চিন্তায় কারোরই সুযোগ পাচ্ছে না। আগে নিজেদের জন্য চিন্তা হচ্ছে। প্রত্যেকের মুহূর্তে মনে হচ্ছে প্রণয় বুঝিয়ে এক্ষুনি তাদেরকেও মেরে ফেলবে। সদর দরজা খোলায় পেয়ে বেলনামা যেয়ে ভেতরে ঢুকে পড়ল প্রিয়স্মিতা। সাথে সাথে একটা উড়ন্ত ফুলদানি এসে আছড়ে পড়ল পায়ের কাছে। পরিবেশ দেখে বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল প্রিয়স্মিতা। কি হচ্ছে? পুরো ব্যাপারটা তার মাথার উপর দিয়ে গেল। সে অবাক নিতে চাইল আগ্রাসী প্রণয়ের পানে। এতদিন যার ঠান্ডা ব্যবহার দেখে অভ্যস্ত প্রিয়স্মিতা, তা এমন রূপ হজম হচ্ছে না। যদিও জানে যে এর আসল রূপ এমনই, তবু নিজের চোখে দেখে ভয় লাগছে।
অজান্তেই ঢোক গেল প্রিয়স্মিতা। চোখ বড় হয়ে গেল আপনা আপনি। সে যে ভয়ঙ্কর হবে ভেবেছিল, তার চেয়েও হাজার গুণ বেশি ভয়ঙ্কর হয়েছে প্রণয়। প্রিয়স্মিতা উপস্থিতি টের পেয়ে ঘাড় কাট করে তাকালো প্রণয়। সাথে উগ্র মেজাজে পেট্রোল পড়ার মতো অনুভূত হলো। ধক করে আগুন জ্বলে গেল যেন। প্রণয়ের ঝড়ের বেগে পৌঁছে গেল প্রিয়স্মিতার সামনে। হালকা ভয় পেল প্রিয়স্মিতা। সকলে ভয়ে আরেকটু সিটিয়ে গেল। এখানে কি হয়েছে জানে না প্রিয়স্মিতা, কিন্তু আজ কেন জানি প্রণয়ের চোখে তাকানোর সাহস পেল না। প্রণয় তাকে কিছু ভাবার বা বলার সময় দিল না। তড়িৎ বেগে গলা চেপে ধরল। কপালের রিভলভার ঠেকিয়ে বিভৎস কণ্ঠে চিৎকার করে বলল, আমার রক্তচাপা কোথায়? আনসার মি বিচ। আটকে উঠল বাড়ির সকলে। নিজের মুখ চেপে ধরল। গলা চেপে ধরার তীব্রতায় সেকেন্ডের মাথায় কাশি উঠে গেল প্রিয়স্মিতার। দম উঠে এলো নাকের কাছে। প্রণয়ের হাত থেকে গলা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি জানি না, ছাড়ুন আমায়। জবাব শুনে আগুনের হলকার নেই ক্রোধের আগুন যেন আরও বেড়ে উঠল। প্রিয়স্মিতার গলার 5 আঙুলের ছাপ বসিয়ে দিয়েছে প্রণয়। চোখ উল্টে আসছে প্রিয়স্মিতার। পশুর থেকেও যখন আচরণ করছে প্রণয়। রিভলভারের নল ঠেসে ধরে রেখেছে। ফসফস করে বলল, জাস্ট 3 কাউন্টের মধ্যে যদি না বলেছিস, আমার ভালোবাসার কসম, তোকে এইভাবেই জিন্দা দাফন করে দেব। বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানিনি, কিচ্ছু করিও নি। জাস্ট শাট আপ, ফাক ইউর স্টার্ট। তোর লড়াই তো আমার সাথে ছিল, তাই না? তুই তো আমাকে খুন করতে এসেছিলি। আমি কি তোকে কিছু বলেছি নাকি বাধা দিয়েছি? তাহলে আমার নিষ্পাপ ফুলটাকে কেন হাত বাড়ালি? কেন আমার কলিজায় হাত দিয়েছিস বল? এটা করতে তোর বুক কাঁপলো না একবারও? একবারও ভাবলি না ওকে আমি ঠিক কতটা ভালোবাসি? আমার প্রাণও। তোর তো আমার শরীরের মধ্যে থাকা প্রাণটাকে প্রয়োজন ছিল। ওটা নিয়ে নিতি, মেরে দিতিস আমাকে। তোকে তো বাধা দিইনি। আনসার মি বাস্টার্ড। প্রণয়ের বাক্যগুলো শুনে স্তব্ধ হয়ে গেল সকলেই। কিন্তু প্রিয়স্মিতা বারবার বলার চেষ্টা করছে যে সেখানে কিচ্ছু করেনি, কিন্তু কিছুই শুনতে চাইছে না প্রণয়। প্রিয়স্মিতা নিস্তেজ হয়ে যাচ্ছে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ল চারপাশে। তার স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না কেউ। প্রায়ণের মায়া ভুলে ঝাঁপিয়ে পড়ল রাজ, প্রেম, অরণ্য, সমুদ্র, সোহেব শিকদারও। প্রণয়কে ছাড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে উঠল তারা। 5 জনের শক্ত সামর্থ্যবান জোয়ান মিলেও প্রণয়কে টেনে সরাতে ব্যর্থ হচ্ছে। যেন এক পুরুষের শক্তিতে হাজার হাতির জোর। প্রণয় মশামাছি তাড়ানোর মতো সবাইকে ঝাড়া মেরে গা ছেড়ে ফেলে দিল। এরকম বারবার হওয়াতে তাদের ওপরটা চড়া হয়ে গেল প্রণয়। প্রিয়স্মিতাকে ছেড়ে ভাইদের দিকে তেড়ে এলো। হিতাহিত জ্ঞান হারিয়ে মারতে শুরু করলো প্রেম, রাজ, অরণ্য, সমুদ্রের। তারা মার খাচ্ছে, তবুও ঠেকাতে পারছে না। আচমকা পেছন থেকে জাপটে তুলল শুদ্ধ। সে মাত্রই ফিরেছে, কিন্তু পরিস্থিতি এমন দুর্বিষহ হয়েছে দেখি নিজেই ঘাবড়ে গেছে কিছুটা। শুদ্ধ চেঁচিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? কি হয়েছে? নিজের ভাইদের এইভাবে মারছিস কেন? হুঁশে আয়। প্রণয়ের আগে ফুসতে ফুসতে এবার তেড়ে গেল প্রেমের দিকে। ব্যাঘ্র থাবা বসে বলল, আমি সবাইকে মেরে ফেলবো, আমি কাউকে বাঁচতে দেব না। আমার জান, আমার ভালোবাসার গায়ে যদি এতটুকু আঁচ লাগে, রক্ত গঙ্গা বইয়ে দেব। আমার ভালোবাসা এনে দে শুদ্ধ, আমার প্রাণটা আমার বুকে এনে দে। ওরা আমায় 2 দিন শান্তিতে বাঁচতে দিল না রে ভাই। প্রণয়ের কথা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল শুদ্ধর। সে উন্মাদ হয়ে গেল মুহূর্তেই। প্রণয়কে ঝাঁকিয়ে বলল, প্রিয়তা কোথায়? কি হয়েছে? এই কথা বলছিস না কেন? প্রণয় আর কিছু বলতে পারল না। আচমকা তার বিশাল শরীর থরথর করে কাঁপতে লাগলো। সহসা বুক চেপে ধরল প্রণয়। চারপাশের পৃথিবী মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল। আবারও নিঃশ্বাস আটকে এলো তার। অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে লুটিয়ে পড়ল মেঝেতে। মুখ দিয়ে সাদা ফেনা জাতীয় কিছু বের হয়ে এলো। ও মাই গড, মাইনার অ্যাটাক।